এই যে আসুন আসুন, গরম গরম ফুলুরি বেগুনি একেবারে খাটে ভূতের তেলে ভাজা। আসুন আসুন, রেস দেখবেন আর মুখে কিছু দেবেন না, তা কি হয়? আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। আমি তো আমার জমানো সব টাকা করে পেটনির নামেই লাগালাম। কি তার রূপ আর কি তার নিঃশব্দে চলার ভঙ্গি! বাহ, ওকে ধরা কারো কম্য নয়। ধর্মকা, রূপ দিয়ে কি আর রেস জেতা যায়? শক্তি লাগে শক্তি। বাজি লাগাতে হলে লাগাস খন্দকারের উপর। কি প্রকাণ্ড বাইক! আর দেখ কি গায়ের জোর! এক ধাক্কায় সবকটাকে উড়িয়ে দেবে। তোরা কিছুই বুঝিস না। আসল খেলোয়াড় হলো নোলক ডাইনি। বয়স হয়েছে বটে, কিন্তু বুদ্ধিতে সবার কান কাটবে। দেখিস ওই জিতবে। এই সব কিছুর সাক্ষী এক মানব সন্তান, অসীম সাহসী হাবু। সে চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে এসেছে এই অদ্ভুত রেস দেখবে বলে। আম গাছের সবচেয়ে উঁচু ডালে ঘন পাতার আড়ালে লুকিয়ে সে বসে আছে। তার ছোট্ট বুকটা ভয়, উত্তেজনা আর রোমাঞ্চের এক অদ্ভুত মিশ্রণে ধুকপুক ধুকপুক করছে। স্টার্টিং লাইনে 4 জন প্রতিযোগী দাঁড়িয়ে আছে। প্রত্যেকেই নিজের বাইকে আস্ফালনে ব্যস্ত। সবার সামনে নোলক ডাইনি, তার ছাটা এক্সপ্রেসের ইঞ্জিন থেকে ঘটর ঘটর করে শব্দের সাথে ধোঁয়া বেরোচ্ছে। তার ঠিক পাশেই স্পন্ধ কাটা, তার মমতার এর উপর বসে এমন ভাবে বুক ফোলাচ্ছে যেন সে এখনই জিতে গেছে। আমার কঙ্কাল কিং এর সামনে আজ কেউ টিকবি না। এর প্রতিটি হার নাম করা পালোয়ানদের, বুঝলি? তাদের অতৃপ্ত আত্মাগুলো এই বাইককে শক্তি যোগায়। কিরে কিরে ডাইনি বুড়ি, তোর এই মরচে পড়া ছাটায় আজ তেল দিয়েছিস তো, নাকি মাঝপথে ভেঙে পড়ে আমার পায়ের তলায় আসবি? এই মুন্ডহীন দৈত্য, তোর মোটা মাথায় বুদ্ধিও নেই দেখছি। বয়স নিয়ে খোটা দিস না। বয়স যত বাড়ে ধারও তত বাড়ে। আমার ছাটা হলো ক্লাসিক মডেল, অ্যান্টিক জিনিস। এর কদর তুই কি বুঝবি? আমার ছাটা চলে মন্ত্রের জোরে আর স্টাইলের ঠেলায়। তোর মতো হাড় জিরজিরে খটখটে গাড়ির মতো শুধু আওয়াজই সার না। তাদের ঝগড়ার মাঝেই তৃতীয় প্রতিযোগী মেছো ভূত, সঙ্গে তার ইলিশ রকেট। আমার ইলিশ রকেটের কাছ থেকে একটু দূরে থাকিস সবাই। আজকের মাছটা একেবারে পদ্মায় টাটকা ইলিশ। যা গন্ধ না, তোদের মাথা ঘুরে পড়লে আমি কিন্তু কিছু বলতে পারবো না। সব শেষে ছিল সুন্দরী পেতনি। সে কোনো তর্কে গেল না। তার লতা পাতা আর শিকড় দিয়ে তৈরি ফিস ফিস ফ্লাইয়ার থেকে কোনো শব্দই আসছে না। শোনো শোনো, হে সাহসী ভূতের দল শোনো, এই রাতের মহাযুদ্ধের নিয়মাবলী পথ আগের মতোই। এই বটতলা থেকে বাঁশবাগান, তারপর ধূর্ত দৈত্যদের মাঠ পেরিয়ে শ্মশানের শর্টকাট ধরে গুঞ্জন গুহা পার হয়ে নরবরে কাঠের সাঁকো পেরিয়ে ভাঙা জমিদার বাড়ি। কোনো প্রতিযোগী অন্য প্রতিযোগীর গাড়ি ইচ্ছে করে ভাঙতে পারবে না, তবে বুদ্ধির প্যাচে ফেলতে কোনো বাধা নেই। যে প্রথম হবে সে পাবে মহা পুরস্কার, 1 বোতল খাঁটি জোনাকি পোকার আলো, যা দিয়ে 100 বছর যে কোনো অন্ধকার ঘর দিনের মতো আলোকিত করে রাখা যাবে। এবার দেখাও তোমাদের অলৌকিক ক্ষমতা। ব্রহ্মদৈত্যের কথা শেষ করতেই 3 বার শিয়াল ডেকে উঠল। তার সাথে সাথেই ভ্রুম ভ্রুম ফটর ফটর 4টি বাইক একসাথে তীব্র গতিতে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। ঝড়ের বেগে 4 জন প্রতিযোগী ঢুকে পড়েছে গভীর বাঁশবাগানে। কিন্তু একই ঢোকার সাথে সাথেই সরু বাঁশগুলো যেন জীবন্ত হয়ে উঠল। তারা নিজেদের মধ্যে পথ তৈরি করে এক গোলক ধাঁধা বানিয়ে ফেললো। কোন দিকে যাবি? পথ কই? এদিকে আয়, না না এদিকে ওদিকে। আমাদের ফাঁকি দেওয়া অত সহজ নয়। বোকা দল, বাতাসকে কি গোলক ধাঁধায় আটকানো যায়? পচার পচার বলছি কঞ্চির দল, পচার। এই বলে স্কন্ধকাটা তার বাইকের ওপর রাখা মাথাটাকে বন বন করে ঘুরিয়ে সামনের বাঁশবাগানের দিকে ছুঁড়ে মারলো। মাথাটা গিয়ে লাগলো এক প্রকাণ্ড বাঁশের গায়ে।
ব্যথায় সব বাঁশ সোজা হয়ে পথ ছেড়ে দিল, কিন্তু মেছর ভূত পারল না। একটা বাঁশের বাড়ি খেয়ে সে তার ইলিশ রকেট নিয়ে ছিটকে পড়লো কাশির ডোবায়। গেলাম রে। আরে এত পুঁটি মাছ! আহা, রেস তো পরের বছর হবে, কিন্তু এমন তাজা পুঁটি মাছ রোজ রোজ তো পাওয়া যায় না। দাঁড়া দাঁড়া, দুটো ধরে মুখে পুরিনি। এই তো জীবন। আহা, ব্যাস, প্রথম প্রতিযোগী রেস থেকে স্বেচ্ছায় অবসর নিল। বাঁশবাগান পেরিয়ে বাকি তিনজন এসে পড়লো এক বিশাল ফাঁকা মাঠে। মাঠটা চাঁদের আলোয় অদ্ভুত দেখাচ্ছে। এটাই ধূর্ত দৈত্যদের মাঠ। এখানে বাস করে একদল পেটে নাদুস নুদুস দৈত্য, যারা খুব আমোদ প্রিয় এবং চালাক। তারা প্রতিযোগীদের দেখে আনন্দে হাততালি দিতে লাগলো। ওদের পতন না রে, দেখি আমার পুত্র ওদের। দৈত্যরা ছুটে এসে আঠালো কাদার তাল ছুটতে লাগলো। একটা তাল এসে লাগলো স্কন্ধ কাটার কঙ্কাল কিং এর চাকায়। চাকাটা কাদার মধ্যে বিশ্রী ভাবে আটকে গেল। এই পুচকের দল, ছাড় ছাড় বলছি, নইলে তোদের চাটনি বানিয়ে খাবো আমি। কিন্তু দৈত্যরা তার রাগ দেখে আরো মজা পেল। তারা তাকে ঘিরে নাচতে লাগলো। পেতনি তার নিঃশব্দ যান নিয়ে মাটির সামান্য ওপর দিয়ে ভেসে চলে গেল। তাকে কেউ ধরতে পারলো না। নোলক ডাইনি দেখলো বিপদ। সে তার ঝুলি থেকে এক মুঠো চকচকে পুঁথির মালা বের করে দৈত্যদের দিকে ছুড়ে দিল। নে নে, তোদের জন্য উপহার, এবার মারামারি করে ভাগ করে দে। চকচকে মালা দেখে দৈত্যরা কাঁদা ছোড়া ভুলে সেদিকেই ছুটলো। এই সুযোগে নোলক ডাইনি তার আটকে থাকা প্রতিদ্বন্দ্বীকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। একটু পরে স্কন্ধ কাটা কাদা থেকে চাকা ছাড়িয়ে রাগে গজগজ করতে করতে আবার রেসে ফিরলো। তারা বেটা ছেলেদের দেখে নেবো পরে। মাঠ পেরিয়ে শ্মশানের কাছাকাছি এসে পেতনি আর স্কন্ধ কাটা দেখলো নোলক ডাইনি আবারও সোজা রাস্তা ছেড়ে শ্মশানের ভেতর দিয়ে একটা শর্টকাট ধরেছে। এই ওই বুড়ি বড্ড ফাঁকিবাজ, আমিও ছাড়বো না, আমিও আসছি। কিন্তু শ্মশানের ভেতরে ওট পেতেছিল বিপদ। যেই না তারা ভেতরে ঢুকেছে, অমনি পুরোনো কবরগুলোর তলা থেকে ছায়ার মতো কালো কালো হাত বেরিয়ে এসে তাদের গাড়ির চাকা ধরতে চাইলো। হাতগুলো এত দ্রুত আসছিল যে পালানোর পথ ছিল না। নে নে, এবার গুনতে থাক মাঝে ধরে না। 1 2 3, গুনতে গুনতে সকাল হয়ে যাবে। নোলক ডাইনি তার ঝুলি থেকে এক মুঠো সর্ষে ছড়িয়ে দিয়েছিল, তাই সর্ষে গোনার অভিশাপে ব্যস্ত হয়ে পড়লো সেই ছায়া ছায়া হাতগুলো। এই সুযোগে ডাইনি অনেকটা এগিয়ে গেল। স্কন্ধ কাটা আর পেতনিও সেই সুযোগে পার হয়ে গেল। শ্মশান পেরিয়ে তারা এসে পৌঁছালো এক পাহাড়ের পাদদেশে, যেখানে রয়েছে গুঞ্জন গুহা। গুহার ভেতরটা অন্ধকার, আর সেখানে ভেসে আসছে অদ্ভুত সব ফিসফিস শব্দ, যা প্রতিযোগীদের মনের গোপনে ইচ্ছাকে ঝাঁপিয়ে তোলে। এদিকে আয় স্কন্ধ কাটা, এই গুহার শেষে তোর জন্য রাখা আছে এক বীর যোদ্ধার মাথা। তোর আর এই ছেঁড়া মাথা কবরে বইতে হবে না। এদিকে আয়। চুপ কর, আমার এই মাথায় সেরা। এর চোখ দুটো হেডলাইটের কাজ করে, তোর ওই যোদ্ধার মাথায় কি সেই ব্যবস্থা আছে? নেই। সুন্দরী পেতনি, এই এই রেসে দৌড়াদৌড়ি কেন? ডান দিকের সুরঙ্গে গেলেই পাবে অমর সৌন্দর্যের ঝর্ণা, যা দিয়ে তুমি আবার মানুষ হয়ে যেতে পারবে। আসো। পেতনির গতি একটু কমলো। তার চোখে এক মুহূর্তের জন্য ফুটে উঠলো এক গভীর বেদনা, কিন্তু সে মায়ার ফাঁদে পা না দিয়ে সোজা এগিয়ে চলল। নোলক ডাইনি, তোর ঝাঁটার চেয়েও শক্তিশালী মহাবিশ্বের শ্রেষ্ঠ জাদুর কাঠি আছে বাম দিকের রাস্তায়। আয় আয়। ধ্যাৎ, আমার এই ঝাঁটাই আমার গর্ব। তোদের মতো ফাঁপা আওয়াজকে আমি ভয় পাই না।
ইঞ্জিন থেকে এক ঝটকায় এত ধোঁয়া ছাড়লো যে গুঞ্জনগুলোর কাশির চোটে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। ধোঁয়া পেরিয়ে বাকি তিনজন প্রতিযোগী এসে পৌঁছালো এক নদীর ধারে। নদী পেরোনোর জন্য ভরসা শুধু একটিমাত্র পুরনো নড়বড়ে কাঠের সাঁকো। সাঁকোর তলার জল থেকে কেমন সবুজ আভা বেরোচ্ছে। নোলক ডাইনি যেই তার ঝাঁটা এক্সপ্রেস নিয়ে সাঁকোর ওপরে উঠেছে, অমনি সাঁকোটা ভীষণভাবে তুলতে শুরু করলো। কার এত বড় বুকের পাটা? আমার ঘুমের 12টা বাজালি। দাঁড়া, তোদের সব কটাকে আজ জলের তলায় চোবাবো। দেখা গেল জলের ভেতর থেকে দুটো বিশাল শ্যাওলা ধরা সবুজ হাত বেরিয়ে এসে সাঁকোর খুঁটি দুটো ধরে নাড়াচ্ছে এক ভয়ঙ্কর জল পিশাচ। এই 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 শ্যামলা বল, সাগো ছাড় বলছি, নইলে তোর ওই পচা মাথা দিয়েই আমি আমার বাইকের নতুন টায়ার বানাবো। ওতে আমার মাথা পচা। দাঁড়া, তোকে তোকে দিয়ে আজ আমার রাতের খাবারটা সারবো। জল পিশাচ আবারও জোরে জোরে সাঁকো নাড়াতে লাগলো, কিন্তু নোলক ডাইনি শুধু মুচকি হাসলো। এই রোগের ওষুধ আছে আমার কাছে। সে তার ঝুলি থেকে একটা জ্যান্ত কাঁকড়া বিছে বের করে জলের মধ্যে ছুঁড়ে দিল। বিছিটা সাঁতরাতে সাঁতরাতে গিয়ে জল পিশাচের হাতে দিল এক বিষাক্ত হুল ফুটিয়ে। ওরে বাবারে, ওরে বাবারে, চলে গেল রে, ওরে বাবারে। যন্ত্রণায় ছটফট করতে করতে জল পিশাচের হাতটা সরিয়ে নিতেই সাঁকোটা স্থির হলো। সেই সুযোগে ডাইনি আর গন্ধকাটা ছাই করে সাঁকো পার হয়ে গেল। আর নিঃশব্দ পেতনি সে কখন যে দুরুনি উপেক্ষা করে সবার অলক্ষ্যে পার হয়ে গেছে তা কেউ টেরই পায়নি। ভাঙা জমিদার বাড়ি আর মাত্র কয়েকশো হাত দূরে। ফিনিশ লাইন দেখা যাচ্ছে। এবার লড়াই তিনজনের। নিঃশব্দে সবার আগে চলেছে পেতনি, আর পেছনে গর্জন করতে করতে চলেছে স্কন্ধকাটা, আর তার একটু পেছনেই নোলক ডাইনি। পেতনি, পেতনি, আজ তোর ফিস ফিসানি বন্ধ হবে। আমার কঙ্কাল কিং তোকে আজ হারিয়েই ছাড়বে। ডাইনি দেখলো সে শক্তিতে আর পেরে উঠবে না। এবার দরকার খাঁটি বুদ্ধির। সে গলা ফাটিয়ে এমন চিৎকার করলো যা শুনে বাকি দুজন চমকে গেল। ওরে পেতনি, সর্বনাশ! পেছনে দেখ, ব্রহ্মদৈত্য নিয়ম ভেঙে তোর দিকেই তেড়ে আসছে। তুই নাকি দৈত্যদের মাঝে শর্টকাট নিয়েছিস। পেতনি ভূত হলেও ভারী নিয়মনিষ্ঠ। অন্যায়ের অপবাদ সে সহ্য করতে পারে না। কি অসম্ভব! আমি কোনো নিয়ম ভাঙিনি। সে সত্যি সত্যি পেছনে থাকাতেই তার মনোযোগ নড়ে গেল আর বাইকের গতি কমে গেল। সেই সুযোগে স্কন্ধকাটা তাকে টপকে গেল, কিন্তু ডাইনির চাল তখনও বাকি ছিল। সাবাস সাবাস বেটা পালোয়ান, তুই জিতবি। আরে তোর মাথাটা খুশিতে কেমন চকচক করছে, একবার দেখ। জয়ের আলোয় তোর চোখ দুটো যেন হীরের মতো জ্বলজ্বল করছে রে। কই কই দেখি দেখি, সত্যি বলছিস? হ্যাঁ। সে আনন্দে আত্মহারা হয়ে তার বাইকে রাখা মাথাটাকে উঁচু করে দু হাতে ধরে দেখতে লাগলো। আর যেই না মাথাটা উঁচু করেছে অমনি তার বাইকের হ্যান্ডেলের নিয়ন্ত্রণ গেল হারিয়ে। বাইকটা গড়গড়িয়ে সোজা গিয়ে ভাঙা দেওয়ালের উপর পড়লো। এই সুযোগেই নোলক ডাইনি তার ঝাঁটা এক্সপ্রেসের শেষ টান দিয়ে এক বিজয়ের হাসি এসে সবার আগে জমিদার বাড়ির মাথায় রাখা ফিনিশিং লাইনের লাল ফিতেটা ছিঁড়ে ফেললো। ব্রহ্মদৈত্য বিজয়ী নোলক ডাইনির হাতে জোনাকি পোকার আলোর বোতল তুলে দিলেন। আমি রাতের রানী, শক্তি দিয়ে সব হয় না, বুদ্ধি যার মুলুক তার। নিজের বোকামির জন্যই আজ আমি হেরে গেলাম। বেইমানি, বেইমানি, সব সব চালাকি। ওই ডাইনি একটা ধরিবাজ। দাঁড়া, পরের রেসে তোকে আমি দেখে নেব। ঠিক তখনই ডোবার দিক থেকে হেঁটে হেঁটে এলো মেছো ভূত। তার মুখে তখনও পুঁটি মাছের লেজ লেগে আছে। কি রে, তোরা এখানে? রেস শেষ নাকি? কে জিতলো রে? যাকে কে জিতলো তাতে কি? তোরা খাবি নাকি দুটো পুঁটি মাছ ভাজা? দারুণ স্বাদ। এদিকে আম গাছ থেকে সাবধানে নেমে এলো হাবু। তার সারা শরীর উত্তেজনায় কাঁপছে। তার মনে হলো ভূতেরাও তো অনেকটা মানুষের মতোই, কেউ শক্তিশালী কিন্তু বোকা,
কেউ সুন্দরী কিন্তু নিয়ম মেনে চলে, কেউ চালাক আর বুদ্ধিমতী, আবার কেউ সব ভুলে শুধু পেট পুজো নিয়েই ব্যস্ত। সে হাসবেই না ভয় পাবে বুঝতেই পারছিল না, কিন্তু একটা জিনিস সে বুঝেছিল, এই রাতের অভিজ্ঞতা সে জীবনেও ভুলবে না। আর পরের অমাবস্যার